আচ্ছা, তোমাদের যে মক ভাইবার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেই মক ভাইভাতে তোমরা কিরকম পারফর্ম করেছো, তোমাদের কিরকম দুর্বলতা আছে, ঠিক আছে, কি কি তোমাদের ঠিক করতে হবে, কারেকশন করতে হবে, আজকে এই নিয়েই এই ভিডিওটা তৈরি করবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আহ, তোমাদেরকে যখন সাবজেক্ট সম্বন্ধে কিছু ধরা হচ্ছে, প্রথমে এক্সপার্টরা যখন অপশন দেবেন যে তোমার সাবজেক্টে কয়েকটা মানে সাবজেক্ট চয়েস বলো যেখান থেকে প্রশ্ন ধরবো। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই তিনটে টপিকস বলবে, হ্যাঁ, ঠিক আছে। যদি সাবজেক্ট চয়েসের কথা বলা হয় তিনটে, যদি এক্সপার্টরা বলেন কি একটা তোমার সাবজেক্ট চয়েস হবে তখন একটা বলবে, কিন্তু যদি উল্লেখ না করেন এক্সপার্টরা তখন তুমি তিনটে বা তোমরা তিনটে টপিকস বলবে সবসময়, ঠিক আছে। আর এক্সপার্টরা যখন প্রশ্ন করবেন তোমাদেরকে যে সাবজেক্ট চয়েস তোমরা বলো, তখন তুমি কিন্তু থেমে থাকবে না, হ্যাঁ, যে ওইটা ভাবতে গিয়ে তুমি অনেক টাইম নিয়ে নিচ্ছ, এরকম করবে না। কারণ তখন উম, তুমি এক্সপার্টরা তো বুঝবেন যে তুমি তাহলে এখান থেকে তোমার কোনো নিজের নিজস্ব চিন্তাধারা নেই যে আমি কোনটা ভালো করে পড়বো কোনটা ভালো করে পড়েছি। তো অবশ্যই এটাকে প্রি ডিটারমাইন করে সেই টপিকসটা কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যে যখনই তোমাকে তোমাদের দেখলাম কয়েকজনে যে তোমাদের সাবজেক্ট চয়েস করো, তো কোন সাবজেক্ট থেকে তোমাকে প্রশ্ন ধরবো, ধরলে তুমি মানে উত্তর দিতে পারবে বা মানে কমফোর্ট ফিল করবে, তখন তোমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস বলছো, কেউ কেউ থিওরি অফ ইকুয়েশন বলছো, এরকম কিন্তু বলবে না, হ্যাঁ। কারণ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কোনো সাবজেক্ট না, এটা একটা চ্যাপ্টার। সাবজেক্টটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, সেই লিনিয়ার অ্যালজেব্রার একটা চ্যাপ্টার এটা। তাহলে এইটাও কিন্তু ভালো করে একদম সতর্কতার সঙ্গে সাবজেক্ট চয়েসের কথাটা বলতে হবে। সাবজেক্ট চয়েসে কোনোদিনই একটা চ্যাপ্টার বলবে না, কিন্তু একটা সাবজেক্ট বলবে, ঠিক আছে। যে সেটা লিনিয়ার অ্যালজেব্রা হতে পারে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা হতে পারে, তোমার মেকানিক্স হতে পারে, যে কোনো একটা হতে পারে, রিয়াল অ্যানালাইসিস হতে পারে, হ্যাঁ। তারপরে যখন সাবজেক্টের তুমি একটা সাবজেক্ট বললে, ধরো রিয়াল অ্যানালাইসিস বললে, হ্যাঁ, সেখান থেকে রিয়াল অ্যানালিসিস থেকে যে কোনো একটা প্রশ্ন এক্সপার্টরা ধরতে পারবে। কিন্তু তুমি যে সাবজেক্টটা বলবে এটা মাথায় রাখবে, যে সাবজেক্টটা বলবে সেটা কিন্তু একদম সেই সাবজেক্ট থেকে একদম বেসিক নলেজটা, একদম বেসিক ডেফিনেশন, বেসিক কনসেপ্ট, এইগুলোকে তোমাকে ভালো করে ক্লিয়ার করে রাখতে হবে, ঠিক আছে। শুরুতে এক্সপার্টরা কিন্তু শুরুতে বেসিক থেকে শুরু করবেন, হ্যাঁ, প্রথমে একদম ডিপ থেকে প্রশ্ন করবেন না, প্রথমে শুরু থেকে প্রশ্ন করবেন না, ওই জন্য বেসিকটাকে প্রথমে তোমাকে ক্লিয়ার করে রাখতে হবে। এখন যদি এরকম হয় যে সেই রিয়াল অ্যানালাইসিস, তুমি ধরো রিয়াল অ্যানালাইসিস বললে, সেই রিয়াল অ্যানালাইসিসের তখন এক্সপার্টরা বললেন আচ্ছা রিয়াল অ্যানালাইসিসটা অনেক চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টার থেকে ধরতে পারি, ধরবো তোমাকে প্রশ্ন। তখন তুমি কিন্তু একটা চ্যাপ্টার এভাবে প্রি ডিটারমাইন করে রাখবে যে এই চ্যাপ্টারটা ভালো করে। আর যে চ্যাপ্টারটা বলবে এখানে মাথায় রাখবে যে ভাইভাতে এরকম অপশন পেলে মানে কোন সাবজেক্ট থেকে তোমাকে ধরা হবে, হ্যাঁ। আর অনেকে দেখছি কোন সাবজেক্ট থেকে তোমাকে প্রশ্ন করবো, তুমি দিয়ে ভাইভাতে তোমরা বলছো ম্যাথামেটিক্স থেকে, তো ম্যাথামেটিক্সেরই তো ভাইভা হচ্ছে, তাহলে কোন সাবজেক্ট থেকে, মানে তোমার অনেক সাবজেক্ট আছে, রিয়াল অ্যানালাইসিস আছে, তারপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে, মেকানিক্স আছে, এই সাবজেক্টের কথা বলা হচ্ছে। কখনো এইভাবে উত্তর দেবে না যে ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন, হ্যাঁ। সাবজেক্টের কথা বলা হচ্ছে, মানে সবসময় মনে রাখবে যে তোমার মানে কোর্স যেটাকে বলা হচ্ছে সেখান থেকে প্রশ্ন ধরা হবে। তো যখনই তুমি এইরকম একটা অপরচুনিটি পাবে যে একটা সাবজেক্ট চয়েসের যখন পাবে এক্সপার্টদের কাছ থেকে, তখন এটা কিন্তু তোমার কাছে গোল্ডেন অপরচুনিটি, এটা মাথায় রাখতে হবে। ওই জন্য সেই সাবজেক্টটাকে ভালো করে, যে সাবজেক্টটা তুমি এক্সপার্টদেরকে বলবে সেই সাবজেক্টটা কিন্তু ভালো করে তোমাকে একদম নখদর্পণে রাখতে হবে, ঠিক আছে। আর তারপরে যদি এক্সপার্টরা বলেন যে এই সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন ধরবো, তখন তুমি কিন্তু মানে তুমি আরো একটা বড় সুযোগ পেয়ে গেলে, ডবল গোল্ডেন অপরচুনিটি পেয়ে গেলে তুমি। তাহলে সেই একটা সাবজেক্ট ভালো করে পড়বে, আর একটা সেই সাবজেক্টের চ্যাপ্টারও একটা ভালো করে পড়বে। কিন্তু মনে রাখবে, যখনই তোমাকে এইভাবে অপশন দেওয়া হচ্ছে, প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্টের চ্যাপ্টার, তাহলে যে চ্যাপ্টারটা বলবে এটাতে কিন্তু কোনো তোমার খামতি রাখা যাবে না, কোনো কমতি রাখা যাবে না। এখান থেকে ভালো করে, যেমন অনেকে বলছো ম্যাপিং, সেট রিলেশন ম্যাপিং থেকে বলছো, মানে সাবজেক্ট প্রথমে অ্যানালাইসিস বললে রিঅ্যানালাইসিস, তারপরে সেট রিলেশন ম্যাপিং বলছো। তাহলে এই যে সেট রিলেশন ম্যাপিং বলছো, এটা এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়তে হবে। আর এই চ্যাপ্টারের উত্তর যদি সঠিকভাবে দিতে হয়, মানে কনসেপ্টটাকে তোমার ক্লিয়ার রাখতে হবে। আর তার জন্য কিন্তু
বিদেশি রাইটারের বই কিন্তু একটু পড়তে হবে, নাহলে তুমি ওই উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে না। ঠিক আছে? তাহলে যখনই তুমি চ্যাপ্টার বলে দিলে, চ্যাপ্টার থেকে যদি বেসিক জিনিসগুলোকে, মানে দেখলাম অনেকে ম্যাপিং এর সঠিক ধারণা নেই, অথচ ম্যাপিং, সেট রিলেশন ম্যাপিং কে তোমরা মানে চ্যাপ্টার হিসাবে চুজ করে নিচ্ছ। এইটা কিন্তু মানে তোমাদের ক্ষেত্রে খুব নেগেটিভ দিক হবে, যে চ্যাপ্টার যখনই অপশন দেওয়া হবে, চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়তে হবে, একদম খুঁটিনাটি যত রকমই হয়। মনে রাখবে প্রথমে বেসিক থেকে, সেই চ্যাপ্টারেরও বেসিক থেকে, ম্যাপিং থেকে, ম্যাপিং এর ডেফিনেশন প্রথমে দিতে হবে, ম্যাপিং, তারপরে ইনভার্স ম্যাপিং, ম্যাপিং থেকে যত রকম থিওরেম হয় সবগুলোকে তোমাকে মনে রাখতে হবে। তাহলে ইনভার্স কখন এক্সিস্ট করে, পুরো কিছু বাদ দেওয়া যাবে না। কিন্তু ওই চ্যাপ্টার থেকে, যখনই চ্যাপ্টার তোমাকে অপশন দিয়ে দিবে, সেই চ্যাপ্টারটা যখনই বলবে খুব সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে, এবং তোমাকে সেটাতে ভালো করে স্টাডি করে করতে হবে। আর যখন সেই সাবজেক্টের, তুমি ধরো রিয়াল অ্যানালাইসিস বললে, ঠিক আছে, তো রিয়াল অ্যানালিসিস তখন এক্সপার্ট, রিয়াল অ্যানালিসিস কি বই পড়েছো? হ্যাঁ, তখন আমি কিন্তু তোমাদের আগেও বলেছিলাম যে যখনই বই বলবে তখন একটা বিদেশি রাইটার ইন্টারন্যাশনাল পাবলিকেশন থেকে একটা বইয়ের নাম বলবে, আর একটা ইন্ডিয়ান রাইটার থেকে। ঠিক আছে, অবশ্যই একটা বিদেশি রাইটারের নাম তোমাকে কিন্তু এটা করতে হবে, এটা আগেও বলেছি। কিন্তু তোমরা অনেকে দেখছি যে বলছো একটা সাবজেক্ট বললে, ধরো লিনিয়ার অ্যালজেব্রা বা রিয়াল অ্যানালাইসিস বললে, কিন্তু সেখান থেকে বইয়ের নাম পারছো না, শুধু এসকে মাপা বলে দিচ্ছ, দিয়ে থেমে যাচ্ছে। ইন্ডিয়ান রাইটার অনেক আছে, এস কে মাপ আছে, মালিক অরোরা আছে, তারপরে তোমার রাইসিংহানি আছে, সিদ্ধাংশু বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়ান রাইটার অনেক আছে। হ্যাঁ, ইন্ডিয়ান রাইটারের মধ্যে এস কে মাপাটা তুমি বলতে পারো, ঠিকই আছে। হ্যাঁ, মালিক অরোরা আছে। আর বিদেশি রাইটার থেকে কিন্তু একটা, মানে বিদেশি রাইটারের একটা কিন্তু অবশ্যই নাম বলতে হবে। এটা যদি না বলো তাহলে কিন্তু মানে এখানে একটা নেগেটিভ দিক হয়ে গেলো। আমি আর একটা ভিডিওতে এটা বলেছিলাম, তোমাদেরকে বলার পরেও তোমরা এটা মানে সঠিকভাবে পালন করনি, যে প্রত্যেকটা সাবজেক্টে মানে একটা করে ইন্ডিয়ান রাইটার, একটা করে ইন্টারন্যাশনাল পাবলিকেশন, এর নাম অবশ্যই তোমরা এটা করবে, মানে মনে রাখবে। না, এটা না হলে কিন্তু তোমাদের মানে একটা নেগেটিভ দিক হয় এটা। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে আহ, যদি প্রশ্ন করা হয় যে ধরো তুমি স্টুডেন্ট, পিওর স্ট্রিম থেকে স্টুডেন্ট আর কি, হ্যাঁ, যে তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে পিওর কেন নিয়ে পড়েছো তুমি, অ্যাপ্লাইডটা নাওনি কেন? ঠিক আছে, তো পিওর কেন নিয়ে পড়েছো, তখন এক্সপার্টরা কিন্তু অবশ্যই প্রশ্ন করবে পিওরের একটা অ্যাপ্লিকেশন বলো। ঠিক আছে, তুমি মানে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন মানে বা প্রতিদিন মানে ডেলি লাইফে তুমি পাবেই। ঠিক আছে, তাহলে পিওর যখনই বলে, পিওরের তোমাকে ডেইলি লাইফের এগুলোকে মনে রাখতে হবে তোমাকে। হ্যাঁ, কয়েকজনকে দেখলাম যে তোমরা পিওর নিয়ে পড়ছো, পিওর ভালো লাগে, জিজ্ঞেস করছি যে কেন পিওর ভালো লাগে, তো অনেকে উত্তর দিচ্ছে যে এটাতে নাম্বার বেশি উঠে। এইরকম ভুল, এই ধরনের উত্তর কোনোদিনই দেবে না। হ্যাঁ, এই ধরনের উত্তর কোনোভাবেই এক্সপার্টরা এটা করে না আর কি, এক্সপেক্ট করে না। তাহলে তোমাকে সেখানে বলতে হবে যে কেন ভালো লাগে, সঠিকভাবে বলতে হবে তোমাকে এটাকে। হুম। আর অনেকে দেখলাম যে পিওর নিয়ে পড়ছে, কিন্তু অ্যাপ্লাইডের পিওরের অ্যাপ্লিকেশন বাস্তব জীবনে বলতে পারছো না, কিন্তু অ্যাপ্লাইডের বলে দিচ্ছ। ঠিক আছে, তখন তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে তুমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে তুমি অ্যান্সার দিচ্ছ, মানে ডেইলি লাইফ রিলেটেড প্রবলেম গুলো বলছো, কিন্তু পিওর নিয়েই পড়ছো, কিন্তু পিওর নিয়ে পারছো না, এরকম কিন্তু করবে না। ঠিক আছে, আর বিএসসি মানে গ্রাজুয়েশন, ইউজি আর পিজি যেটা, বিএসসি আর এমএসসি, যারা এমএসসি করেছো তারা কি কি পড়েছো, সব সাবজেক্ট কিন্তু মনে রাখতে হবে। অনেককে দেখছি যে বিএসসি তে কি কি পড়েছো সেটা কিন্তু বলতে পারছো না। কি কি পড়েছো এটা যদি না বলতে পারো, তাহলে তো সেখান থেকে কোনো প্রশ্ন করলে তুমি তো আরোই পিছিয়ে যাবে। তাহলে কি কি পড়েছো, আর এভাবে বলবে না যে বিএসসি তে আমি পেপার 1, পেপার 2, পেপার 3 এভাবে পড়েছি, এগুলো না। উত্তর একদম তোমাকে একদম মানে সঠিক ওয়েতে উত্তর দিতে হবে। পেপার 1, পেপার 2, পেপার 1 এ কি ছিল তোমার, সেটা তো এক্সপার্টরা জানেন না। আর এটা উত্তর দেওয়ারও ধরন না। তোমাকে কি কি পড়েছে একদম, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, তারপরে থিওরি অফ ইকুয়েশন, অ্যালজেব্রা, যত যত যা পড়েছো একদম ফার্স্ট থেকে একদম ইউজির আর কি, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার, অথবা ফার্স্ট সেম থেকে লাস্ট সেম পর্যন্ত যতটা পড়েছো সবগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ বলতে হবে তোমাকে, পেপার ওয়াইজ না, পেপারের নাম বলে বলে দিলে হবে না। আর মাস্টার ডিগ্রিতেও যা যা পড়েছো, হ্যাঁ,
যে সাবজেক্ট গুলো পড়েছো সব সাবজেক্ট গুলোকে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, সেখান থেকে তুমি হয়তো আমি বলছি না যে মাস্টার ডিগ্রি সব সাবজেক্ট গুলো পড়ো ভাইবার জন্য, এটা আমি কোনোদিনও বলবো না, কিন্তু মনে রাখবে এটা, যে ওই মাস্টার ডিগ্রিতে কি কি পড়েছো। অনেককে দেখছি মাস্টার ডিগ্রিতে কি কি পড়েছো সেটাই বলতে পারছো না। তা এটা তো একটা মানে তোমার মাস্টার ডিগ্রি তাহলে তুমি করোনি তাহলে ঠিকভাবে। যদি পড়াশোনা করতে মাস্টার ডিগ্রি তাহলে অবশ্যই বলতে পারতে যে এই জিনিস পড়েছি। এমন না যে তুমি ১৫ বছর আগে মাস্টার ডিগ্রি করেছো, এই তো রিসেন্ট ২-৩ বছর আগে মাস্টার ডিগ্রি করেছো, তারাই বলতে পারছো না। তো এটাকে মনে রাখতে হবে যে কি কি সাবজেক্ট পড়েছো এটা ভালো করে জানতে হবে। হ্যাঁ, মানে একবার দেখে নিবে সবগুলো। হ্যাঁ, সেখান থেকে আমি পড়তে বলছি না, কিন্তু মনে রাখতে হবে এটা। আর তোমার যে স্পেশাল পেপার ছিল তোমার মাস্টার ডিগ্রিতে, এই স্পেশাল পেপারটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটু স্পেশাল পেপারে কি আছে তোমার, স্পেশাল যদি কমপ্লেক্স অ্যানালাইসিস হয়, হ্যাঁ, তাহলে কমপ্লেক্স অ্যানালাইসিসের বেসিক জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। স্পেশাল পেপার যদি ফাজি থাকে, তাহলে ফাজিটা কি জিনিস, হ্যাঁ, এই জিনিসটা তোমাকে একটু এক্সপার্টরা জিজ্ঞেস করতে পারেন কিন্তু। হ্যাঁ, তুমি তখন কিন্তু বলতে পারবে না যে আমি তো স্যার 9, 10 বা 11, 12 এর আমি পরীক্ষা দিয়েছি, আমার এটা সিলেবাসে নেই, এটা কিন্তু বলতে পারবে না। ভাইবার কোনো কিন্তু সিলেবাস নেই, এটা মাথায় রাখবে। তুমি কোনোদিন তখনই বলতে পারবে না যে স্যার আমি তো এটা মাস্টার ডিগ্রি এতে মানে আমি 9, 10 বা 11, 12 এর পরীক্ষা দিয়েছি, এটা আমার সিলেবাসে নেই, এটা কোনোদিনই বলতে পারবে না, আর বলবে না, খবরদার ভুল করেও বলবে না। তাহলে যে তোমার এটা ছিল আর কি স্পেশাল পেপার, সেই স্পেশাল পেপারে জিনিসটা কি, কনসেপ্টটা কি, এটা একটু তোমাকে এক্সপার্টরা কিন্তু জিজ্ঞেস করতে পারে। হুম, যেমন অনেককে দেখলাম এক্সপার্ট মানে তোমার কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়েছে স্পেশাল পেপার, কিন্তু কমপ্লেক্সের ডেফিনেশনই দিতে পারছেন। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার, আই কমপ্লেক্স নাম্বার, আই তো কমপ্লেক্স নাম্বার না, এটা তো জাস্ট নোটেশন একটা। এ প্লাস আইবি কমপ্লেক্স নাম্বার বলছো, তো এ প্লাস আইবি তো জাস্ট একটা রিপ্রেজেন্টেশন কমপ্লেক্স নাম্বারের। কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটাকে তোমাকে জানতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, আবার আহ, যদি তুমি পিএইচডি করে থাকো, হ্যাঁ, পিএইচডি করে থাকো, তাহলে পিএইচডি কোন সাবজেক্টের উপরে করেছো এটা অবশ্যই তোমাকে এক্সপার্টরা জিজ্ঞেস করতে পারে, যে এই জিনিসটা কি। ধরো তুমি ফাজিতে পিএইচডি করেছো, কমপ্লেক্স অ্যানালাইসিসে পিএইচডি করেছো, যদি ফাজিতে পিএইচডি করেছো তো ফাজি জিনিসটা কি একটু বুঝিয়ে দাও তো, এক্সপার্টরা কিন্তু এটা জিজ্ঞেস করবেন তোমাকে। হ্যাঁ, আর মানে 9, 10 বা 11, 12 এর জন্য তুমি পরীক্ষা দিয়েছো, এটা কোনোদিনই করবে না যে লুকিয়ে রাখবে না, কোনো ডিগ্রি লুকিয়ে রাখবে না, যে মাস্টার এমএসসি যদি পিএইচডি করেছি, আমি পিএইচডি করেছি এটা যদি বলতে যাই তাহলে তো পিএইচডি থেকে প্রশ্ন ধরবে। না, এটা তোমার তো পজিটিভ দিক, পিএইচডি করেছে তুমি, তো এটা তোমার যথেষ্ট একটা মানে মানে আশার আলো দিবে এক্সপার্টদের কাছে। তা কোনোদিন লুকাবে না কিছু, যা যা করেছো সেগুলো অবশ্যই তুমি ওখানে বলবে আর কি, কোনো জিনিস লুকানোর কিছু নেই। এই ভয়টা করবে না যে আমি এটা যদি বলি এখান থেকে প্রশ্ন ধরলে তো পারবো না। ঠিক আছে, এটা কোনোদিন ভাববে না, এটা মনের মধ্যেই নিয়ে আসবে না। ঠিক আছে, তুমি হয়তো ভাবছো যে এটা যদি বলে দিই আমি তাহলে এখান থেকে প্রশ্ন পারবো না। হ্যাঁ, তো প্রশ্ন পারলে না, আমি ধরলাম তো বোঝানোর জন্য তোমাকে বলছি, যে ধরলাম 1 নম্বর তুমি বাদ গেল, কিন্তু পিএইচডি বলাতে তুমি এক্সপার্টদের কাছে 2 নম্বর পেলে, তাহলে 1 নম্বরে তো তোমার এমনিই লাভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো কোনোদিনই এই ভয়গুলো নিজের মধ্যে রাখবে না, যে আমি একটা পিএইচডি করেছি বা আমি মাস্টার ডিগ্রি করেছি, মাস্টার ডিগ্রি বলবো না, বললে প্রশ্ন করবে। আর তোমার তো ডাটা, তুমি ফর্ম ফিল আপের সময় তুমি ডাটা তোমার সব পেয়ে যাবে। হ্যাঁ, লুকানোর কিছু এখানে নেই। আচ্ছা, আর যখন তোমার যদি মানে পিএইচডি যদি থেকে থাকে তোমার, হ্যাঁ, পিএইচডি থেকে থাকে যদি, তাহলে পিএইচডি মানে ব্যাপারটা কি, পিএইচডিটার মানে কি কি প্রসেসিং এইগুলো জানবে। হ্যাঁ, মানে পিএইচডির যে তোমার কোর্স ওয়ার্ক লাগে, বিভিন্ন রকম মেথোডোলজি লাগে, রিসার্চ মেথোডোলজি, এই ব্যাপারটা কি, এগুলো একটু জেনে নিবে একটু। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, না পারলে কোনো অসুবিধা নেই এগুলো। হ্যাঁ, আমি বারবারই বলছি যে এখান থেকে না পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু পিএইচডি যখন করেছো তুমি, তাহলে পিএইচডি তোমার অবশ্যই সেখানে একটা তুমি জিনিসটা শিখেছো। পিএইচডি তো আর দুদিনের না, অনেকদিন ধরে তুমি করেছো এটা। যাই হোক, আচ্ছা, এখন যদি তোমার এরকম অনেকে দেখছি যে একটা মানে নিউটনস ল অফ মোশন, মানে নিউটনের গতিসূত্র ধরছি। হ্যাঁ, কিন্তু স্যার আমি অনেকদিন আগে ভুলেছি, আমি পিওর নিয়ে পড়েছিলাম, আমার তো অ্যাপ্লাইড ছিল না। তো এই এই ধরনের উত্তর খুব ভুল করেও দেবে না এগুলো।
নিউটনস ল অফ মোশন, নিউটনের গতিসূত্র, এটা তো 7-8 থেকে তোমরা পড়ে আসো, ঠিক আছে? তো নিউটনের গতিসূত্র তোমাকে তো জানতে হবে এটা, হ্যাঁ। অ্যাপ্লাইড পিওরের কোনো এটা নেই, এটা তো তোমার ক্লাস 7-এর প্রশ্ন। 7-এর প্রশ্নতে তুমি 7-এর প্রশ্ন যদি 7-এ কি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আর পিওর ম্যাথামেটিক্স আছে আলাদা? 7-এ তো এটা একটা কমন প্রশ্ন, ঠিক আছে? কারণ নিউটনস ল অফ মোশন এটাকে ভালো করে জানতে হবে, ওইসব উল্টো পাল্টা করে অ্যান্সার দেবে না যে আমি অ্যাপ্লাইডের বা অ্যাপ্লাইডের নয়, বা আমি এগুলো পড়িনি এখন ভুলে গেছি অনেক, এগুলো বলবে না। নিউটনের গতিসূত্র অবশ্যই তোমাকে এটা ইয়ে করতে হবে, ঠিক আছে? আবার আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের প্লবতার সূত্র, এগুলোকে তোমাকে জানতে হবে, হ্যাঁ। এই জিনিসগুলো যেগুলো মানে ক্লাস 9-10-এ পড়েছো, মানে 5 থেকে 8 পর্যন্ত সব বেসিক জিনিসগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে এগুলোকে। তো যেমন অনেককে প্রশ্ন করেছিলাম যে মানে তুলো ভারী না লোহা ভারী, তো হঠাৎ করে তোমরা উত্তর দিয়েছো, মানে হুট করে উত্তর দিয়ে দিচ্ছ যে লোহা ভারী। প্রশ্নটাকে শুনতে হবে, এক্সপার্টরা যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা ভালো করে শুনতে হবে, দিয়ে নিজেকে উত্তরটা নিজে তৈরি করবে, উত্তরটা দেওয়ার আগে আবার নিজেকে প্রশ্ন করবে যে উত্তরটা যেটা দিচ্ছি সেটা ঠিক না ভুল দিচ্ছি, হ্যাঁ। একদম এই প্রসেসটা মেনটেন করবে, মানে তাড়াহুড়ো করে উত্তর দেবে না। তো লোহা ভারী না, তো আমি যদি, তোমরা বলছো লোহা ভারী, আমি যদি বলি 3 কেজি লোহা ভারী না 1 কেজি তোলা মানে 3 কেজি লোহা ভারী না 10 কেজি তোলা ভারী, তো কোনটা তখন উত্তর হবে? তো এখানে তো একটা ইউনিটের ব্যাপার আছে, তো এইভাবে তাড়াহুড়ো করে অ্যান্সার দেবে না। আবার যদি উপর থেকে মানে ধরা হচ্ছে তোমাদেরকে, এগুলো কিন্তু সব ক্লাস 6, 7, 8, 9-এর প্রশ্ন, যে এক এক 5 কেজি বাটখারা আর 100 গ্রাম বাটখারাকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কোনটা আগে পড়বে? তোমরা মানে না ভেবে বলতেছো 5 কেজি বাটখারাটা আগে পড়বে। এখানে মনে রাখবে, এখানে কিন্তু এই ইকুয়েশন অফ মোশন যখন করা, এখানে মাসের কোনো নেই, রোল নেই, মাস কেটে যায়, মাস ক্যান্সেল হয়ে যায় বোথ সাইড থেকে। তাহলে 5 কেজি বাটখারাটা পড়তে যতক্ষণ লাগবে 100 গ্রামের বাটখারাটা পড়তে সেম টাইম লাগবে গ্রাভিটির আন্ডারে। তা এই জিনিসগুলোকে তোমাদেরকে মানে ভালো করে ক্লিয়ার করে রাখতে হবে। আর অনেকে কে দেখছি যে যখন ও মানে মাস্টার ডিগ্রিটা ওপেন ইউনিভার্সিটিতে করেছো, হ্যাঁ, ওপেন ইউনিভার্সিটিতে করেছো, এটা কোনো হেজিটেট করবে না এটা বলতে, একদম সেম ইকুয়াল ভ্যালু তো এইগুলোর, হ্যাঁ। যে আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে করেছি বা অন্য কোনো ওপেন ইউনিভার্সিটিতে করেছি, এটা একদম ইকুয়াল ভ্যালু। আর ওপেন ইউনিভার্সিটির প্রয়োজন আছে বলেই সরকার ওপেন ওপেন ইউনিভার্সিটি সরকারি ব্যবস্থা আছে আর কি, হ্যাঁ। তাহলে এটাতে কোনো লজ্জার কোনো না, এখানে লুকানোরও কিছু নেই, যেটা সত্য সেটা সত্যভাবে তুলে ধরবে। আর তোমার কিছু কিছু আগেও বলেছিলাম তোমাদের যে স্ট্যান্ডার্ড গ্রাফ, হ্যাঁ, এই গ্রাফগুলোকে জানবে, বিভিন্ন স্ট্যান্ডার্ড, যেমন সার্কেল, ইলিপস, হাইপারবোলা, এগুলো তো জানোই, যেগুলো গ্রাজুয়েশনে পড়েছো, অ্যাস্ট্রয়েড, ঠিক আছে, স্ট্রোফয়েড, তারপরে তোমার সাইক্লয়েড, এই ধরনের গ্রাফগুলো, স্ট্যান্ডার্ড গ্রাফগুলো ভালো করে একটু দেখে নেবে। গ্রাফ কিন্তু সাধারণত এক্সপার্টরা একটা গ্রাফ এঁকে দিয়ে দেন, দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ। মানে কাউকে দিল কাউকে দিল না এটা হতে পারে, কিন্তু এটা করে রাখতে হবে, নিজের নিজেকে কভার করে রাখতে হবে এটা। সাইন, কস, ট্যান, এই মানে ট্রিকোনোমেট্রিক আর ইনভার্স সার্কুলার ফাংশন, যেগুলো প্রত্যেকের গ্রাফ কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই গ্রাফগুলো থেকে কিন্তু যে কোনো একটা গ্রাফ ড্র করে দিতে পারে। যেমন ম্যাপিং যখনই হবে, ম্যাপিং তোমরা যখন বলছো যে কোন টপিকসটা মানে টপিক একটা তোমরা বললে, সাবজেক্ট বললে, ধরো রিঅ্যানালাইসিস, সেই রিঅ্যানালাইসিসের চ্যাপ্টার বললে সেট রিলেশন ম্যাপিং, তা ম্যাপিং যখন আসছে, তা ম্যাপিং এর তো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে, তখন যখনই বলবে সেট রিলেশন ম্যাপিং, তখন অবশ্যই এইখান থেকে একটা সম্ভাবনা থেকে যায় যে যে কোনো একটা কার্ভের গ্রাফ ড্র করার, ঠিক আছে? ওগুলো ভালো করে একটু দেখে নিবে কিন্তু। আচ্ছা, আর নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে একটু ভালো করে জেনে নিবে, এটা আগেও বলেছিলাম তোমাদের, অনেককে পারছো না কিন্তু ডিস্ট্রিক্ট, আমি মানে তোমাদেরকে মক ভাইবা নেওয়ার আগে আমি বলে দিয়েছিলাম যে এই করবে, তারপরে মক ভাইবা নিয়েছি, কিন্তু তাও তোমরা সেটা ঠিকভাবে কভার করো। নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে ভালো করে জানবে, নিজের ডিস্ট্রিক্টের হিস্টোরিক্যাল প্লেস কি কি আছে এগুলো ভালো করে জানবে, আর নিজের ডিস্ট্রিক্টের হিস্টোরিক্যাল পার্সন, হ্যাঁ, কে কে আছেন, এগুলো বিখ্যাত ব্যক্তিত্ব, এগুলো জানতে হবে কিন্তু। তোমার ডিস্ট্রিক্টে কটা মানে সাব ডিভিশন আছে, তোমার ডিস্ট্রিক্টে কটা ব্লক আছে, ঠিক আছে,
তোমার তোমার ডিস্ট্রিক্টের ডিএম এর নাম, এসআই এর নাম, ডিআই এর নাম, এগুলো সব জানবে কিন্তু, ঠিক আছে। এই জিনিসগুলো, এসপির নাম, ডিস্ট্রিক্টের এসপির নাম, এগুলো অবশ্যই জানবে। এটা তোমার জানাটা একটা টিচার হিসাবে, তুমি যেহেতু টিচার আর কি ভাইবা দিচ্ছ, টিচার হিসাবে এটা তোমার জানা অবশ্যই উচিত এটা। আর ভাইভাতে তো একটা প্রশ্ন ধরার সম্ভাবনা থেকে যাবে, তাহলে এটা মনে রাখবে, নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে ভালো করে একটু জেনে নেবে। ডিস্ট্রিক্টের বই পাওয়া যায়, ডিস্ট্রিক্টের বইটা একটু এ করে নেবে। তবে এই মানে 9, 10, 11, 12-এ ডিস্ট্রিক্ট থেকে সেরকম কিন্তু প্রশ্ন ধরে না যে অত মানে গভীর থেকে ধরবে না, কিন্তু এই জিনিসগুলো যেটা বললাম এসএসসির জন্য এটা কিন্তু করে রাখবে, যে হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল পার্সন, ডিস্ট্রিক্টের ডিএম, এসআই, এসপি, এদের এনাদের নাম আর কি, এগুলো ভালো করে জেনে নেবে। কটা সাব ডিভিশন আছে, কটা তোমার ব্লক আছে, এই জিনিসগুলোকে ভালো করে জেনে নেবে। আর সাব ডিভিশনের নামগুলো জানবে, ব্লকের নাম সব নাও জানতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু অন্য এতে যেমন প্রাইমারিতে সব নামই জানতে হয়, কিন্তু তোমাদের এসএসসিতে অতটা লাগবে না, কিন্তু সাব ডিভিশনের নাম, যটা সাব ডিভিশন আছে সব সাব ডিভিশনের নামগুলোকে কিন্তু তোমাকে জানতে হবে। আর উম, তোমরা যে বিএড করেছো, ঠিক আছে, এই বিএডটার কি প্রয়োজনীয়তা, কেন করেছো বিএডটা, ঠিক আছে, এটা কিন্তু অনেকে পারছো না দেখছি। হ্যাঁ, যে বিএড এর কি প্রয়োজনটা, বিএডটা কি অ্যাকচুয়ালি শুধু মানে একটা প্রসেসিং, না এর কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, এটা কিন্তু তোমরা সঠিকভাবে বলতে পারছো না। আর বিএড এ কি কি পড়েছো, মানে কি কি সাবজেক্ট পড়েছো, এটা তো মানে অনেকেই বলতে পারলো না, 80%ই বলতে পারছো না যে বিএড এ কি কি পড়েছো তোমরা, এটাই বলতে পারছো না। অনেকে মানে টিএলএম এর ফুল ফর্ম বলতে পারছো না, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। অনেকে বলতে পারছো না টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কি, কয়েকটা উদাহরণ দাও। হ্যাঁ, তো এগুলো তো তোমরা তো জানোই, চক ডাস্টার ইউজ করো, ডিজিটাল বোর্ড ইউজ করো, যাই ইউজ করো পড়ানোর জন্য, যেটাই লাগে তোমার, সেটা তো টিএলএম এর মধ্যে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই জিনিসগুলোকে তোমাকে মনে রাখতে হবে। আর বিএড যেটা যে ইউনিভার্সিটি, বিএড কলেজের নাম জানবে, বিএড কোন কলেজে বিএড করেছো সেই কলেজের নাম একদম পুরোভাবে, মানে শর্ট ফর্ম বলবে না। ভাইভাতে এটা মনে রাখবে যে ভাইভাতে সবসময় শর্ট ফর্মটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। বিএড এর কলেজের নাম, ফুল নেম, ঠিক আছে, কোন ইউনিভার্সিটি আন্ডারে বিএড কলেজটা ছিল সেটা ভালো করে জানবে। ইউনিভার্সিটিরও ফুল নেম বলবে, শর্ট নেম বলবে না, মানে ইউনিভার্সিটি অফ কল্যাণী, কে ইউ বলবে না, একদম ইউনিভার্সিটি কল্যাণী বলবে, বা যে ইউনিভার্সিটির আন্ডারে করেছে সেই ইউনিভার্সিটির নাম বলবে। গ্রাজুয়েশনে কোন কলেজে পড়েছো, কোন কলেজে পড়েছো সেই কলেজের কিন্তু নামটা, ফুল নাম জানবে, ঠিক আছে। মানে ধরো কে এন কলেজ বললে, কিন্তু কে এন কলেজ, কে এন এটা এভাবে বলবে না, একদম পুরো নাম, ফুল নেমটা বলবে। কারণ চেষ্টা করবে ভাইভাতে এই শর্ট ফর্মটা ইউজ না করার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ শর্ট ফর্ম যখনই বলবে তখন ভাইভারা মানে এক্সপার্টরা অবশ্যই তোমাকে তার ফুল ফর্মটা জিজ্ঞেস করবে নি। হ্যাঁ, তাই এক্সপার্টদেরকে তুমি প্রশ্ন করার আগে এক্সপার্টের প্রশ্নের উত্তর যদি দিয়ে দাও, এটা তোমার জন্য অনেক পজিটিভ দিক, এটা মনে রাখবে। তাহলে শর্ট ফর্ম, ওই জন্য ভাইভাতে শর্ট ফর্মটা ইউজ করা না করাই ভালো, ঠিক আছে। তারপরে স্লো লার্নার কি, ফার্স্ট জেনারেশন লার্নার কি, ঠিক আছে, তারপরে রিমিডিয়াল ক্লাস কি, এদের কি প্রয়োজনীয়তা, এগুলো অবশ্যই ভালো করে দেখে নিবে। আমি তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম, দেখবো ওই পিডিএফ এ সব অ্যান্সার গুলোই আছে। এক্সপার্টরা তো এসেছিলেন, এক্সপার্টরা তো মানে অন্য জায়গা থেকে এসেছেন, কিন্তু আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখবে তোমার ওইখান থেকে প্রশ্নগুলো ধরেছেন। ওনাদের সঙ্গে তো আগে থেকে আমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু এইগুলো কমন কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেন গুলো কমন, ওই জন্য ওই কোশ্চেন গুলোকে ভালো করে দেখে রাখবে। আর ডেইলি লাইফে যে মানে একটা কমন ডিজিজ থাকে, এগুলো একটু জেনে নেবে এটা সম্বন্ধে, জ্বর, সর্দি কাশি, ঠিক আছে, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, এই জিনিসগুলো একটু জানবে যে কেন হয়, এর রিমিডিটা কি। কারণ এক্সপার্টরা এটা কিন্তু মানে এই প্রশ্নের মাধ্যমে, এটাই তোমার সাবজেক্টের বাইরে, কিন্তু এটা এই ধরনের প্রশ্ন এক্সপার্টরা করেন কেন, এই ধরনের প্রশ্ন করার কারণ হচ্ছে যে ধরো ক্লাস নিচ্ছ, ক্লাস নিতে নিতে কোনো স্টুডেন্টের পেট ব্যথা হয়ে গেছে, ঠিক আছে, পেট ব্যথা শুরু হলো, তাহলে তুমি তখন কিভাবে স্টুডেন্টকে ট্যাকেল করবে, কিভাবে তার কেয়ার নেবে। তুমি যদি নিজেই না জানো যে কেন পেট ব্যথা করছে বা কেন তার মাথায় লাগছে,
হ্যাঁ, কেন জ্বর হয়েছে, এটা যদি নিজে না জানো তাহলে তুমি ট্রিটমেন্ট কি করে করবে? তা এটা সবসময় মনে রাখতে হবে যে ডেইলি লাইফের ডিজিজ গুলোকে কিছু করতে হবে। যদি রক্ত, যদি কোনো কারণে কোনো শরীরের কোনো অংশ কেটে যায় তাহলে কি করতে হবে, হ্যাঁ, প্রথমে অনেক সময় ফিটকিরি দিই আমরা, ফিটকিরি কেন দিই, এই জিনিসগুলো একটু জেনে নিবেন। আর এই তোমার এর সংকেত কি, মানে লোহার সংকেত কি, সোনার সংকেত কি, তারপরে রূপোর সংকেত কি, এই এই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন তোমার সোনার সংকেত এজি, কেন এজি হয়েছে, কোথা থেকে এজি আসলো, এই জিনিসটা এইগুলোকে কিন্তু জেনে নেবে একটু। হ্যাঁ, যেমন তামার সংকেত সিইউ, সিইউটা কেন, কোন ওয়ার্ড থেকে সিইউটা আসলো, এটা একটু জানবে। এই ছোট ছোট জিনিসগুলো জেনে নিতে হবে। এগুলো তো তোমরা আগেও শিখেছো, ক্লাস 7, 8, 9 তো শিখেছো। এগুলো একবার ঝালিয়ে নিবে আর কি, জিনিসগুলোকে রিভাইজ দিয়ে দিবে। এই জিনিসগুলো কিন্তু খুব দরকারি, এগুলো কমন কোশ্চেন এগুলো, ঠিক আছে? আর তোমার এনইপি, এই এনইপি ব্যাপারটা কি, এই যে নতুন এনইপি, মানে নিউ এডুকেশন পলিসি 2020 এসছে, এনইপিটা কি এই জিনিসটা একটু জেনে নেবে। হ্যাঁ, তো অনেককে আমি দেখলাম যে, কয়েকজনকে আর কি দেখলাম যে এনইপিটা কি একটু বলো তো। তো এনইপির আন্ডারে মিড ডে মিল হয়েছে শুরু। তো এইটা তো একদম মানে পুরো বানিয়ে তুমি না জেনে উত্তরটা বলে দিলে। উত্তর কিন্তু ভাইভাতে কোনোদিনই না জেনে উত্তর দেবে না, কিন্তু বানিয়ে দেবে না, ঠিক আছে? না জানলে পাস করে নিবে, কিন্তু সেটা কোনোদিনই কি করবে না, বানিয়ে বলবে না। মিড ডে মিলের সঙ্গে তোমার এনইপির কি সম্পর্ক, কখন সম্পর্ক হলো, এই মিড ডে মিল কখন চালু হয়েছে, আর এনইপি কখন চালু হচ্ছে, এগুলো তোমাকে তো সঠিক ধারণা রাখতে হবে তোমাকে, ঠিক আছে? এইরকম ভাবে এগুলো মানে সিলি অ্যান্সার বলে এগুলোকে, এই ধরনের সিলি অ্যান্সার কখনো দেবে না, ঠিক আছে? তাহলে নিজেকে এগুলোকে ঠিক করতে হবে। আর তোমার যে বিএডে যেটা একটা সাবজেক্ট, কি একটা সাবজেক্ট পড়েছো বিএডে, যেমন সাইকোলজি, ঠিক আছে? সাইকোলজিটা কেন প্রয়োজন, সাইকোলজিতে কি পড়ানো হয়, এই জিনিসগুলোকে কিন্তু একটু ভালো করে জেনে নেবে তোমরা, ঠিক আছে? এই জিনিসগুলো, আর এইগুলো এমন নয় যে যে স্লো লার্নার বা ফার্স্ট জেনারেশন লার্নার, ফার্স্ট জেনারেশন লার্নার তো একটা মানে কমন একটা ওয়ার্ড। এটা তো বাস্তব জ্ঞান থেকে তুমি নিজেই বলতে পারবে যে ফার্স্ট জেনারেশন লার্নারটা কি ব্যাপারটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো বিএড করার পরেও যখন তুমি উত্তর দিতে পারছো না, তাহলে এটা তোমার একটা বড় নেগেটিভ দিক কিন্তু। হ্যাঁ, আমি বিএড করিনি, আমি বলতে পারলাম না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বিএড করার পরে যদি স্লো লার্নার কি, স্লো লার্নারদের কিভাবে তুমি কেয়ার করবে, তারপরে রিমিডিয়াল ক্লাস কি, কেন রিমিডিয়াল ক্লাসের প্রয়োজন, কাদের রিমিডিয়াল ক্লাস নিতে হয়, ফার্স্ট জেনারেশন লার্নার কারা, ফার্স্ট জেনারেশন লার্নারদের জন্য কি কি তোমাকে মানে টেক কেয়ার করতে হবে, এই জিনিসগুলোকে তোমাকে জানতে হবে ভালো করে, ঠিক আছে? আর একটা কমন প্রশ্ন মানে ধরা হয়েছিল যে তুমি ধরো ক্লাসে গেছো, তুমি ম্যাথের টিচার, ক্লাসে গেছো, হ্যাঁ, মানে স্কুলে গেছো, কিন্তু সেদিনকে হয়তো কোনো কারণে মানে লাইফ সায়েন্সের টিচার আসেননি। তো হেড স্যার তোমাকে সেই লাইফ সায়েন্সের টিচারের ক্লাসটা নিতে বললেন। তুমি কিভাবে ক্লাসটা, ক্লাসটা তো তোমাকে নিতে হবে, হেড স্যার বলেছেন তোমাকে ক্লাসে যেতে হবে। তুমি তো না বলতে হবে না আমি ম্যাথ ছাড়া ক্লাস নিতে পারবো না, এটা তো বলতে পারবে না, তোমাকে যেতে হবে। তাহলে তুমি সেই ক্লাসটাকে কিভাবে মেনটেন করবে, কি করবে তুমি, ঠিক আছে? এই জিনিসগুলোকে মানে ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তুমি গেলে জীবন বিজ্ঞানের ক্লাসে, লাইফ সায়েন্সের ক্লাসে গেলে দিয়ে আবার অঙ্ক শুরু করে দিলে, এটা তো করতে পারবে না, সেটা ক্লাসটা তো লাইফ সায়েন্সের ক্লাস। তাহলে তুমি এইভাবে করতে পারো যে কি 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 হয়েছে তোমাদের গতদিন দেখি, একবার পড়ো তো গতদিন, আমি কয়েকটা প্রশ্ন ধরবো তোমাদের এখান থেকেই। হ্যাঁ, এইভাবে সেই ক্লাসটাই করতে হবে, বা ওই ওই যে পড়ানো হয়েছিল তার উপর গত ক্লাসে যা পড়ানো হয়েছে বা তার দু একটা ক্লাস আগে যা পড়ানো হয়েছে তার মধ্যে একটা তুমি টেস্ট নিয়ে নিলে এখান থেকে, ঠিক আছে? আর আহ, তোমার এখানে অনেকেই প্রশ্ন করেছিল সালোক সংশ্লেষ ব্যাপারটা। হ্যাঁ, সালোক সংশ্লেষের কিন্তু সঠিক ধারণা রাখতে হবে কিন্তু, ঠিক আছে? সালোক সংশ্লেষ অনেকদিন আগে পড়ে গেছি, ভুলে গেছি, এরকম কিন্তু এক্সপেক্টেড না। হ্যাঁ, সালোক সংশ্লেষ ব্যাপারটা ভালো করে জানতে হবে। সালোক সংশ্লেষে পাতার কি ভূমিকা, ক্লোরোফিলের কি ভূমিকা, এগুলো সব কিন্তু জানতে হবে তোমাকে, ঠিক আছে? একবার সবই জানো আর কি, জিনিসগুলোকে একবার রিভাইজ দিতে হবে।
আর ক্লাস 9, 10, 11, 12 যারা ভাইভার জন্য মানে কল পাচ্ছ আর কি, হ্যাঁ, অবশ্যই ওই একবার করে পুরো বইটা পড়ে নেবে একবার করে। হ্যাঁ, অনেককে যেমন প্রশ্ন করা হয়েছিল যে তোমার আহ, সম্পাদ্য, হ্যাঁ, সম্পাদ্যর ইংরেজিতে সম্পাদ্যকে কি বলে এটা বলতে পারছো না। তোমার আহ, পরিমিতিকে ইংরেজিতে কি বলে এগুলো পারছো না কিন্তু, হ্যাঁ, দেখবে 9, 10, 11, 12 এর বইয়ে এগুলো সব সম্পাদ্য ব্র্যাকেটে তার ইংরেজিতে লেখা থাকবে, পরিমিতি তার ব্র্যাকেটে ইংরেজি। কোনো একটা টার্ম পলিনোমিয়াল, ধরো পলিনোমিয়াল পড়েছে, পলিনোমিয়াল মানে পলিনোমিয়ালের বাংলা থাকবে, ব্র্যাকেটে ইংরেজিটা থাকবে, ঠিক আছে। তা এই জিনিসগুলোকে আর তার সঙ্গে সাবজেক্টটাও ভালো করে দেখে নেবে, 9, 10, 11, 12 এগুলো ভালো করে পুরো বইটা, ম্যাথের বইটা ভালো করে একবার দেখে নেবে। একদিন মানে 2 দিন লাগবে তোমাদের ম্যাথের বই 9, 10 দুদিনে, একদিনে হয়ে গেল 9, একদিনে 10 হয়ে গেল, একবার করে পাতা উল্টানো, সবই তো জানো এগুলো। তোমরা তো অনেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছো, অনেকে মানে গৃহ শিক্ষকতা করো, অনেকে টিউশন করাও, এগুলো তো সবই জানো, কিন্তু একবার করে দেখে নাও, ঠিক আছে। এই জিনিসগুলোকে তোমাদেরকে আহ, একটু রিভাইজ দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর ভাইভা যখনই দেবে, ভাইভাতে মনে রাখবে যে তুমি কিন্তু ভাইভা দিতে ইনফাইনাইট নলেজ নিয়ে যাচ্ছ না, এটা মনে রাখবে। তুমি ফাইনাইট নলেজ নিয়ে যাচ্ছ, মানে ইনফাইনাইট নলেজ নিয়ে যদি ভাইভা দিয়ে তাহলে তো সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবে তুমি। আর কেউ ইনফাইনাইট নলেজ নিয়ে ম্যাথেরই যে যতই ডিগ্রি করো কেন, ম্যাথের পুরো জিনিস জানতে পারবে 100% জানতে পারবে না, ঠিক আছে। তাহলে তুমি যতটা জানো, তুমি সিলেবাসে যতটা পড়েছো সেইগুলোকে ভালো করে জানতে হবে। আর উত্তর দেওয়ার সময় তোমাকে কি করতে হবে, কনফিডেন্টের সঙ্গে উত্তর দিতে হবে। হ্যাঁ, অনেকেই দেখছি উত্তর ঠিক দিচ্ছ কিন্তু কনফিডেন্ট, একটা লো কনফিডেন্ট আছে, এটা কিন্তু মানে এক্সপেক্টেড না। তো উত্তর ঠিকই দিচ্ছ কিন্তু তার মানে কনফিডেন্স নাই, এটা করলে কিন্তু কি হবে, তোমার এক্সপার্টরা তোমাকে এ করে। আর মনে আগেও বলেছিলাম যে মানে একটা নার্ভাসনেস আসবে কিন্তু, ভাইভাতে নার্ভাসনেস থাকা স্বাভাবিক, কিন্তু সেই নার্ভাসনেসটাকে মানে প্রাধান্য দিলে তুমি জানা জিনিসও ভুলে যাবে, তোমার কনফিডেন্ট লো হয়ে যাবে। তাহলে সবসময় কি করবে, যে কনফিডেন্টটাকে হাই রাখার চেষ্টা করবে। কনফিডেন্ট হাই রাখলে তোমার কি হবে, যে উত্তরগুলোকে তুমি সঠিকভাবে দিতে পারবে না। নার্ভাসনেস যদি চলে আসে বেশি, তখন জানা জিনিসও তুমি ঠিকভাবে দিতে পারবে না। অনেককে দেখছি যে তোমরা ভাইবা দিচ্ছ, এসি ফুল এসি চলছে অথচ ঘেমে যাচ্ছ, তো এত নার্ভাসনেসের কিছু নাই। আর চাকরি মানে ভাইবা যখন দিবে, তখন কোনোদিনই এই মেন্টালিটি নিয়ে ভাইবা দিবে না যে আমাকে চাকরিটা পেতেই হবে। এই এই মেন্টালিটি নিয়ে যখনই তুমি ভাইবা রুমে ঢুকবে, তখন তোমার মধ্যে কি হবে, একটা কনফিডেন্ট ভ্যাক ক্রিয়েট করবে, ঠিক আছে। একটা প্রশ্ন পারলে না, তখন আরো ইকুয়াল গিয়ে আমার চাকরি হবে না, দিয়ে আরো তুমি নার্ভাস হয়ে যাবে, আরো বাকি উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে না। তাহলে এটা কোনোদিন এই মেন্টালিটি নেই যে চাকরিটা আমাকে পেতেই হবে, হ্যাঁ চাকরি পাবো, চাকরি দরকার আমার, হ্যাঁ কিন্তু চাকরি পেতেই হবে, এই মেন্টালিটি নিয়ে যদি তুমি ঢুকো তাহলে আরো তোমার এটা নেগেটিভ হবে। এখন আহ, উত্তরটা তোমার কি দিতে হবে, সঠিকভাবে দিতে হবে, কনফিডেন্টের সঙ্গে দিতে হবে, ঠিক আছে। আর আগেও বলেছিলাম যে যখন তোমরা এক্সপার্ট রুমে এন্টার করবে, ঢুকবে, তখন দরজাটাকে একটু ওপেন করবে হালকা করে, পারমিশন নেবে এক্সপার্টদের কাছে, দরজাটাকে আবার উম, ভিজিয়ে দেবে আর কি, দরজাটা অটো লক আছে কিনা দেখবে, ঠিক আছে। এইভাবে ঢুকলে হরং করে একটা আওয়াজ হয়ে গেল, ওই রকম যাতে না হয় এটা মনে রাখবে। এটা সাবধানতার সঙ্গে মানে যখন তুমি ভাইভা রুমে ঢুকে যাচ্ছ, তখন তোমার এক্সপার্টরা তোমার সবকিছু কিন্তু দেখবেন, পার্সোনালিটি থেকে তোমার নলেজ থেকে সবগুলো তোমাকে তোমার এক্সট্রাক্ট করবে। তো তোমার বিহেভিয়ার দেখবেন, তোমার পোশাক আশাক দেখবেন, পোশাক আশাক সম্বন্ধে আগে বলেছিলাম যে ভদ্র ড্রেস পরে যেতে হবে, ঠিক আছে। আর তোমার এসে যখন বসবে চেয়ারে, চেয়ারে বসার সময় অবশ্যই পারমিশন নিয়ে বসবে, হ্যাঁ, যদি এক্সপার্টরা বলে দেন যে বসুন বা বসো, তখন অবশ্যই বসবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু মানে পারমিশন নিয়ে বসবে। আর বসার সময় এমনি করে চেয়ারটাকে টেনে আওয়াজ হয়ে যাচ্ছে এরকম আওয়াজ করবে না, একদম সবকিছু একদম
ভদ্রভাবে করতে হবে। তারপরে চেয়ারে বসার আগে এমনি করে জামাটাকে নামাচ্ছ, এমনি করে উঠাচ্ছ নামাচ্ছ, এটা করবে না। যদি এরকম তোমার দেখো যে এরকম হচ্ছে, তুমি দরকার হলে ইন করে নিবে। হ্যাঁ, আর বসার আগে জামাটাকে টেনে বসছো, এমনি করছো। যখন বসবে, বসে কিন্তু হেলান দিবে না চেয়ারে, এখন চেয়ারে সোজাভাবে বসে থাকবে। হেলান দেওয়াটা কিন্তু মানে একটা ব্যাড অ্যাটিটিউড এটা। হ্যাঁ, এটা হেলান কোনোদিন দেবে না। এক্সপার্টরা যখন প্রশ্ন করবেন তখন টেবিলে হাতও রাখবে না, একদম নিজের কোলের উপরে বা থায়ের উপরে হাত দুটোকে রাখবে। বোঝাবে যখন, যখন এক্সপার্টরা প্রশ্ন করবেন তখন হাতটাকে একদম মানে থায়ের উপর বা কোলের উপর রেখেই বোঝাবে না। যখন কোশ্চেন করবেন এক্সপার্টরা, উত্তরটা কিন্তু একটু হাতের এটাকে অ্যাটিটিউডটাকে দেখাতে হবে। হ্যাঁ, হাতের এই মোশনটা, মুভমেন্টটা এইভাবে, এটা এইভাবে বলা, এটাও কিন্তু একটা গুড মানে অ্যান্সার কোয়ালিটি। ঠিক আছে, এই ধরনের হাতটাকে এমনি করে রেখে যে মুখে মুখে বলছে, এটা করবে না, হাতের মুভমেন্টটা করবে আর কি। ঠিক আছে, তাহলে এক্সপার্টরা তোমার ওইখান থেকে সবকিছু দেখবেন যে পড়ানোর ধরন কিরকম, তোমার ডেমোর মাধ্যমে তো অবশ্যই পড়ানোর একটা ধরন হয়, কিন্তু কোশ্চেন অ্যান্সারটা কিভাবে দিচ্ছ, কোশ্চেন অ্যান্সার দেওয়ার তোমার উত্তরটা যখন ক্লাসে প্রশ্ন ধরবে স্টুডেন্টরা, তুমি কিভাবে তাদেরকে উত্তর দিতে পারবে, এক্সপার্টরা কিন্তু এই জিনিসগুলোকে বের করে নিবে তোমার মধ্যে থেকে। আর এক্সপার্টরা যখন প্রশ্ন করবেন তোমাদেরকে, তখন মানে যে বা যিনি এক্সপার্ট তোমাকে প্রশ্ন করবেন, হ্যাঁ, তার সঙ্গে আই কন্টাক্ট রেখে প্রশ্নটা শুনবে ভালো করে। মানে এক্সপার্ট প্রশ্ন করছে না, তুমি নিচের দিকে মুখ করে আছো, এরকম করবে না। যিনি প্রশ্ন করছে তার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে তোমাকে। প্রশ্নটা শুনবে ভালো করে। প্রশ্ন যদি শুনতে না পারো তাহলে স্যারকে রিকোয়েস্ট করবে, আবার কি একটু আরেকবার বললে ভালো হতো স্যার, প্রশ্নটা আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, না বুঝে উত্তর দিয়ে দিবেন হুট করে। হ্যাঁ, অনেকে দেখছি যে তোমার আচ্ছা, নিউটন রাফসনের ডিগ্রি অফ কনভার্জেন্স, এই ডিগ্রি অফ কনভার্জেন্স আমি মানে প্রশ্নটা শেষই করলাম না, তোমরা টু বলে দিচ্ছ। তা আমি প্রশ্নটা কি করবো, আমি ডিগ্রি অফ কনভার্জেন্স কত এটাও তো নাও ধরতে পারি, আমি অন্য কিছু ধরতে পারি। আমি অ্যাকচুয়ালি ধরতে চাইছিলাম যে ডিগ্রি অফ কনভার্জেন্স টু, এটা ভালো না খারাপ। তো আমি ডিগ্রি অফ কনভার্জেন্স, নিউটন রাফসন মেথডের ডিগ্রি অফ কনভার্জেন্স এত দূর বলেছি, দিয়ে তোমরা দুই বলে দিচ্ছ। তো আমার প্রশ্নটা কমপ্লিট করো। এক্সপার্টদেরকে সবসময় প্রশ্ন কমপ্লিট করতে দেবে একদম, এটা কিন্তু ব্যাড গেস্টার এটা। হ্যাঁ, প্রশ্ন কি, এক্সপার্টদের প্রশ্ন ভালো করে শেষ করতে দেবে, নিজে শুনবে, তারপরে বুঝে উত্তর দেবে, না বুঝে উত্তর দেবে না, তাড়াহুড়ো করে উত্তর দেবে না। ঠিক আছে, পুরো প্রশ্নটাকে তোমাকে শুনতে হবে আর কি। আর যখন কোশ্চেন করলেন এক্সপার্টরা, কোশ্চেন করার সময় অনেকে দেখছি যে তোমরা মানে যিনি প্রশ্ন করেছেন তার দিকে তাকিয়ে উত্তর দিয়ে দিচ্ছে শুধু। এটা করবে না, যিনি প্রশ্ন করেছেন ঠিক আছে, তার দিকে আই কন্টাক্ট রাখতে হবে। মানে এক্সপার্টে যতজন এক্সপার্ট থাকবেন প্রত্যেকের দিকে তাকিয়ে তাকিয়ে অ্যান্সারটা দিতে হবে। একদিকের দিকে একজন এক্সপার্টের দিকে তাকিয়ে অ্যান্সারটা দিলে কিন্তু হবে না। তোমার আই কন্টাক্টটাকে মুভ করাতে হবে, প্রত্যেকটা এক্সপার্টের সঙ্গে আই কন্টাক্ট রাখতে হবে। আর যদি মানে কোনো এক্সপার্ট পরিচিত হয়ে যান, হ্যাঁ, তখন কিন্তু ভুল করেও তুমি বলবে না যে স্যার চিনতে পারছেন আমাকে। এটাই, এই ধরনের প্রশ্ন মানে ভাইভাতে কোনোদিনই করবে না। যদি এক্সপার্ট তোমাকে জিজ্ঞেস করেন কি তুমি এখানে পড়তে না, তোমার নাম এই না, তখন সেটা আলাদা ব্যাপার, সেটা ব্যক্তিগত এক্সপার্টের পার্সোনাল ব্যাপার এটা। কিন্তু তুমি কোনোদিনই ওইভাবে বলতে, স্যার চিনতে পারছেন আমাকে, এইটা করলে কিন্তু খুব অনেক তোমার ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের মানে মানে প্রশ্ন করবে না এক্সপার্টদেরকে। আর এক্সপার্টরা যখনই তোমার প্রশ্ন উম, মানে প্রশ্ন করবেন এক্সপার্টরা তোমাকে, ঠিক আছে, সেই প্রশ্নটাকে কিন্তু মানে রাজনৈতিক রং দিয়ে উত্তর দেবে না। ঠিক আছে, যেমন তোমাকে ধরো মিড ডে মিল, এই যে মিড ডে মিল হচ্ছে স্কুলে, তো মিড ডে মিলের কি, এটা কি ঠিক না ভুল, এটা কি সুবিধা আছে না অসুবিধা আছে না কি, এটা তোমার মতামত কি, ব্যক্তিগত মতামত। তুমি দেখছো কি সরকার এই আছে, যদি আমি এটা নাম করি মিড ডে মিলের, তাহলে সরকারের নাম করা হবে, তাহলে আমি চাকরি পেয়ে যাব, এই ধরনের রাজনৈতিক উত্তর দেবে না। তুমি একদম ভেবে চিনতে তোমার ব্যক্তিগত মতামত দেবে, তার ভালো দিকও বলবে, খারাপ দিকও বলবে। আর এটার অবশ্যই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটাকে বেশি করে ধরবে, খারাপ দিকটা, এইটা খারাপ দিক, যখনই খারাপ দিকটা বলবে তখন তুমি অবশ্যই তোমার ব্যক্তিগত সমাধানটা বলতে কি এইটা কিন্তু এভাবে করা যায়, খুব
খারাপ দিক হতে পারে এটা, কিন্তু এটাকে খুব সহজে সমাধান করা যায়। এইভাবে খারাপ দিকটাকেও তুমি পজিটিভ করে নেবে। আবার অনেককে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার নামের মানে কি? প্রথমে এক্সপার্টরা কিন্তু প্রথমে তোমার নাম জিজ্ঞেস করবে। নাম জিজ্ঞেস করবেন। আর নাম, প্রত্যেকে তোমরা কিন্তু নামের মানে, নিজের নিজের নামের মানেটা অবশ্যই জানবে। আমি জানি না বা কে রেখেছেন নাম, উম, আমি বলতে পারবো না, আমার নামের মানে জানা নেই, এরকম করবে না। নামের মানে জানতে তো এক এক মিনিট লাগবে। তো এটা ভাইভার একটা কিন্তু যে প্রথমেই নাম জিজ্ঞেস করা হয়। নাম জিজ্ঞেস করা হয় নামের, ওই জন্য নামের এক্সপার্টদের নামের মানেটা ধরার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। হ্যাঁ, আর নামের মানে আহ, যেমন তোমার নামের কোনো একজনের দেখলাম যে নামের মানেটা আত্মবিশ্বাস হচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন উত্তর দিচ্ছে আর কি, প্রশ্নের উত্তর দিচ্ছে, কোনো বিশ্বাসই নাই তার মধ্যে, কোনো আত্মবিশ্বাসই নাই, কনফিডেন্সই আসছে না। তা এইটা তো তখন এক্সপার্ট তোমাকে, তোমার নামের মানে এত সুন্দর, হ্যাঁ, অথচ তুমি নিজেই নামের মানের সঙ্গে তুমি নিজেকে খাপ খাওয়াচ্ছ না, তো এটা তো তোমার জন্য নেগেটিভ দিক। ঠিক আছে, নামের মানে যাই হোক না কেন, তোমাকে ভাইভার জন্য সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে, কনফিডেন্টের সঙ্গে অ্যান্সার দিতে হবে। আর কনফিডেন্স যখনই তোমার হবে, আমি আগেও বলেছিলাম যে কনফিডেন্স বাড়ানোর একটাই নিয়ম, সেই সাবজেক্টটাকে ভালো করে জানতে হবে তোমাকে। যখন সাবজেক্ট নলেজ থাকবে ভালো, তখন কনফিডেন্সও তোমার ভালো থাকবে। আর উত্তর যখন ঢুকবে, আগেও বলেছিলাম যে যখন তুমি এক্সপার্ট রুমে ঢুকবে, ভাইভা রুমে ঢুকবে, তখন তোমার মধ্যে একটা স্মার্টনেস থাকবে, ওভার স্মার্ট না। ঢোকার সময় এইভাবে ঢুকবে না, এমনি এমনি করে এইভাবে ঢুকবে না কিন্তু, হ্যাঁ, ঢোকার সময় তোমাকে একদম স্মার্টলি এবং ভদ্রভাবে, স্মার্ট প্লাস পোলাইট হতে হবে তোমাকে। আর প্রশ্নের উত্তরগুলো, তোমাদের অনেককে দেখছি প্রশ্নের উত্তর দিচ্ছ খুবই আস্তে আস্তে, আস্তে আস্তে না, একদম তোমাকে এমন ভাবে উত্তরগুলো দেবে যাতে প্রত্যেকটা এক্সপার্ট শুনতে পান তোমার প্রশ্নের উত্তরটা। আস্তে আস্তে মিনমিন করে অ্যান্সার দিলে হবে না, একটু জোরে অ্যান্সার দিবে, ভদ্রভাবে দিতে হবে। ভদ্রভাবে দিয়ে তোমাকে অ্যান্সারটাকে কভার করতে হবে। আর যখন তোমার আর কি আসবে, আহ, তোমার এক্সপার্টরা যেমন তোমাকে জিজ্ঞেস করবেন যে তুমি বিএড করেছো, তোমার মাস্টার ডিগ্রি করেছো 18 সালে, বিএড কমপ্লিট হয়েছে 20 সালে, তো এতদিন তুমি কি করছিলে? হ্যাঁ, তো এই গ্যাপটাকে কিন্তু তোমাকে সঠিকভাবে বলতে হবে। যে ওই গ্যাপে তুমি পড়াশোনা করে থাকো তাহলে পড়াশোনা বলবে, এই গ্যাপে যদি তুমি কম্পিটিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো তাই বলবে। ঠিক আছে, যেটা তুমি করেছো এটা সঠিকভাবে দেবে। আর এক্সপার্টরা যখন তোমাকে প্রশ্ন করবেন তুমি কি করো এখন, হ্যাঁ, তো আমি ঘর সামলাই বা আমি এখন হাউস ওয়াইফ, এরকম অ্যান্সার দেবে না। সবসময় মনে রাখবে যে যখন এক্সপার্টরা তোমাকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নটা কিন্তু একাডেমিক প্রশ্ন হতে হবে। মানে উত্তরটা একাডেমিক্যালি তোমাকে দিতে হবে, প্রশ্নটা যাই হোক সেই উত্তরটা কিন্তু সবসময় একাডেমিক্যালি দিতে হবে তোমাকে। তুমি এখন কি করো, মানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি পড়াশোনার কি করো, তুমি পার্ট টাইম টিচিং করো, না তুমি গৃহশিক্ষকতা করো, না টিউশন পড়াও, না কোনো স্কুলে চাকরি করো, না কলেজে পার্ট টাইম করো, সবগুলো তোমার এই এই রিলেটেড তুমি অ্যান্সার দেবে। আমি এখন মানে ঘর সামলাই বা আমি হাউস ওয়াইফ, এই ধরনের কিন্তু অ্যান্সার এক্সপেক্টেড না কিন্তু। ঠিক আছে, এটাকে তোমাকে, এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। আর যদি জিজ্ঞেস করা হয়, তো অনেককে দেখলাম তোমাদের যে তুমি কেন টিচার হতে চাইছো কেন, হুম, তো টিচার হতে চাইছো, অনেকে উত্তর দিচ্ছ যে টিচারের প্রফেশনে মান সম্মান বেশি। তো মান সম্মান বেশি, এটা তো তুমি তাহলে তোমার স্বার্থের কথা বলছো, তুমি সমাজে নিজের মান সম্মান বাড়ানোর জন্য টিচার হতে চাইছো, তাহলে তাহলে এইটা এইটা কিন্তু মানে এই ধরনের অ্যান্সার ভুল করে দেবে না। তোমার উত্তরটাকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে রিলেট করাবে, যে সমাজকে তুমি কি, টিচার হয়ে সমাজকে তুমি কি দিতে চাইছো, এই উত্তরটা কিন্তু এক্সপার্টরা চাইছেন। আর মান সম্মান নিয়ে এটা এটা তো নিজের মানে স্বার্থের কথা হয়ে গেল। অনেকে বলছো টিচার কেন হতে চাইছো, যে আমার এটা লক্ষ্য, টিচার হওয়ার লক্ষ্য। তো টিচার হওয়ার লক্ষ্য এটা, সে তুমি তোমার একটা লক্ষ্য থাকতে পারে অবশ্যই। তাহলে টিচার হওয়ার যদি লক্ষ্য থাকে, তাহলে টিচার কেন হতে চাইছো এটা সঙ্গে সঙ্গে তোমাকে বলতে হবে। এক্সপার্টরা কিন্তু লক্ষ্যটা কি, লক্ষ্য এটা জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছেন যে তোমার মানে টিচার হওয়ার, টিচার হতে চাইছো কেন, এটা প্রশ্ন করেছে। হ্যাঁ,
তা উত্তরটাকে ওই উত্তর বা ওইভাবেই দিতে হবে। আর আগে বললাম যে যখনই অ্যান্সারটা দিবে সামাজিক দায়বদ্ধতা, এই ধরনের উত্তর সামাজিক দায়বদ্ধতার সঙ্গে রিলেট করাতে হবে। দা কয়েকজনকে প্রশ্ন করলাম যে তোমরা টিচার হতে চাইছো, ঠিক আছে, স্কুল টিচার হলে তারপরে কয়েকদিন পরে কলেজ টিচার হয়ে গেলে, তাহলে স্কুল টিচার এই স্কুলে টিচার হিসেবে থাকবে না কলেজে টিচার হিসেবে থাকবে? হ্যাঁ, তো উত্তর দিচ্ছ তোমরা যে হ্যাঁ কলেজের টিচার হতে, কেন কলেজের হতে টিচার হতে চাইবে? হ্যাঁ, তুমি তো একটু আগে বললে যে স্কুল টিচার হবে, এখন কলেজে তুমি চাকরি পেয়ে যাচ্ছ, তো কলেজে চলে যাবে। তো উত্তরটা তোমরা যেটা দিচ্ছ মানে এটা এই ধরনের উত্তর দেবে না। হ্যাঁ, যে কলেজে বেতন বেশি, স্কুল থেকে বেতন বেতন বেশি, এই ধরনের উত্তর কিন্তু তোমার মানে নিজের স্বার্থপরতার সঙ্গে যুক্ত হয়ে গেল। হ্যাঁ, তাহলে তুমি টাকা কামানোর জন্য তাহলে তুমি টিচিং প্রফেশনটাকে নিচ্ছ, যেখানে বেশি টাকা পাবো সেখানে টিচিং, এই ধরনের উত্তর দেবে না। আর তোমার মানে টিচার হওয়ার যে এটা মানে সামাজিক দায়বদ্ধতা, এই দায়বদ্ধতাকে আরে বাড়াতে চাইছো তুমি, এইভাবে উত্তরটাকে তুমি এখানে ট্যাকেল করবে। আর উম, অনেককে দেখলাম যে তোমরা তোমাদেরকে জিজ্ঞেস করছি যে তোমার নেগেটিভ দিক কি বলো তো একটা। হ্যাঁ, তো নেগেটিভ দিক তোমরা বলছো আমার বই পড়া, খুব প্রচুর বই পড়ি আমি, এটা আমার নেগেটিভ দিক। তো এটা এটা কি তোমার নেগেটিভ দিক হলো? এটা তো একটা ভালো দিক। এইভাবে মানে উত্তর মানে ট্যাক্টফুলি উত্তর দিতে হবে যে নেগেটিভ দিক কি, এটা এমন একটা অ্যান্সার দিবে যাতে সেটাতে মানে তোমার নেগেটিভ দিকটা অতটা প্রকাশ না পায়, ঢাকা পড়ে যায়। আর তুমি পুরো উল্টো উত্তর দিয়ে দিচ্ছ। বই বেশি পড়া এটা তো কোনো নেগেটিভ না, এটা তো ভালো দিক। তাহলে উত্তরটাকে তোমাকে এভাবে দিতে হবে কিন্তু, মানে আমি বলছি ট্যাক্টফুলি উত্তর দিবে, একটু চালাকি করে উত্তর দিবে, কিন্তু বেশি চালাকি হয়ে যাচ্ছে এটা। এত বেশি চালাকি করা ঠিক না, ঠিক আছে? এক্সপার্টরা তখন আরো তোমাকে ওখান থেকে হ্যারাস করতে পারে আর কি। হ্যারাস মানে কি, মানে আরো ওই রিলেটেড প্রশ্ন ধরনের, কি কি বই পড়েছো, কি বইয়ের নাম বলো, ম্যাথের বই ছাড়া কি কি বই পড়েছো, সব এইসব জিনিসগুলো তখন জিজ্ঞেস করবে। তা এই জিনিস উত্তরগুলোকে তোমাকে কি দিতে হবে, ট্যাক্টফুলি এই উত্তরগুলোকে দিতে হবে, ঠিক আছে? আর যখন প্রশ্ন করা হচ্ছে তোমাদেরকে, প্রশ্ন করার পর তোমরা থেমে থেকে যাচ্ছ, একটা প্রশ্ন সেটা আমরা কিন্তু এক্সপার্টটা কিন্তু বুঝতে পারছে না যে তুমি উত্তরটা জানো না জানো না, না মানে তোমার উত্তরটা দিতে টাইম লাগছে, মানে মনে করছো তুমি না তুমি বসে আছো, এটা এক্সপার্টরা কিছু বুঝতে পারছেন না। যখন প্রশ্ন করবেন তুমি যদি প্রশ্ন আননোন থাকে, তাহলে প্রশ্নটা কিন্তু পাস করতে হবে, বেশিক্ষণ মানে বসে থাকবে না, চুপচাপ থাকবে না। কি না স্যার আমার তো আমি এটা দেখিনি, এই দিকটা আমার টাইম পাইনি যে দেখা হয়নি, এই দিকটা কভার করেনি, একটা এইভাবে একটা তুমি অজুহাত দেখিয়ে সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আহ, প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে থেমে থেকে গেলে এবার চুপচাপ থেকে যাচ্ছে, এটা কোনোদিনই করবে না, এটা কিন্তু মানে একদম মানে বাজে একটা স্বভাব এটা। হ্যাঁ, এটা করলে না মানে মানে ভাই ভাতে একদম অ্যাভারেজের নিচে নাম্বার চলে আসবে। তাহলে যদি না হয় পাস করে দিতে হবে যে না স্যার আমি, এটা কমিউনিকেশন গ্যাপ বলে, যে একজন এক্সপার্ট প্রশ্ন করলেন আর তুমি উত্তর দিচ্ছ, এর মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটাকে কিন্তু মানে ঠিকঠাক করে রাখতে হবে। আর মানে এক্সপার্ট রুমে যখন ঢুকবে তখন কোনো মোবাইল রাখবে না, মোবাইল বাইরে রাখবে। মোবাইলের যতই তুমি হোক না পোকা হও না কেন, মোবাইল নিয়ে যদি 1 সেকেন্ড নাও থাকতে পারো, ওইটা ত্যাগ করতে হবে তোমাকে, মোবাইল কিন্তু বাইরে রেখে আসতে হবে, বাইরে সুইচ অফ করে নিয়ে আসতে হবে। আর সুইচ অফ করে, আমার সাজেশন সুইচ অফ করে পকেটেও রাখবে না। কারণ যখন পকেটে আসবে তখন তোমার পকেটে যদি ইন করা থাকে, পকেটে একটা বড় মোবাইল আছে দেখা যাচ্ছে, মানে একদম ভদ্রভাবে আছে। আমি বলছি না মোবাইল রাখাটা অভদ্রতা, কিন্তু কি বলতো, কোনো কারণে পকেটে চাপা লেগে যদি তোমার মোবাইলটা অন হয়ে যায়, কেউ রিং করলো, তখন এটা তো তোমার একটা আহ, অস্বস্তিকর পরিবেশ হবে, তাই না? তোমারই, তোমারও খারাপ লাগবে আর এক্সপার্টরা খারাপ ভাবে নেবেন এটাকে। তো এইভাবে করো না, মোবাইল সুইচ অফ করে ব্যাগে বা কাউকে মানে তোমার বন্ধু বান্ধবকে দিয়ে আসবে। আর সঠিক সময়ে এক্সপার্ট রুমে যখন এক্সপার্টরা, যখন গেটম্যান থাকবে, গেটম্যান একজন একজন করে ডাকবে কিন্তু, তখন ডাকা মাত্র কিন্তু রেডি হয়ে থাকতে হবে। এ, ডাকলেন যে ধরো তোমার নাম মিনারুল শেখ, মিনারুল শেখ নেক্সট এসো মিনারুল শেখ, তো 2 মিনিট হয়ে গেলে কিন্তু আসছো না, এটা কিন্তু খবরদার এটা করবে না, একদম রেডি হয়ে থাকতে হবে তোমাকে। যদি কোনো কারণে ওই মুহূর্তে যদি তোমার কোনো এমার্জেন্সি থাকে, এটা কিন্তু জানিয়ে যেতে হবে যে আমি একটু এমার্জেন্সি হয়েছে বা টয়লেটে যাবো বা বাথরুমে যাবো, যাই বলবে এটা বলে যাবে, ইনফর্ম করে চলে যাবে কিন্তু। হ্যাঁ,
হতেই পারে, এমার্জেন্সি হতে পারে, কিন্তু এটাকে ইনফর্ম করতে হবে। আর তুমি বললে না এমার্জেন্সি কাজে চলে গেলে, কিন্তু এটা করলে তোমার নেগেটিভ দিক। এই টাইমটাকে তোমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। এগুলো একদম সূক্ষ্মভাবে মেনটেন করতে হবে। এই জিনিসগুলো খুব ভালোভাবে এক্সপার্টরা অবজার্ভ করেন আর কি। আর যখন উত্তর দেবে, উত্তর কোশ্চেনে যখন উত্তর দিবে, তখন মানে একটু হালকা একটু হাসি ভাব রাখবে মুখের মধ্যে। একটু মানে কি, হাসি ভাবটা রাখলে কি হয় বলতো, যে তোমার নার্ভাসনেসটা চলে যাবে। আর উত্তর জানো, সঠিক উত্তর দিচ্ছ, কিন্তু মুখে একটা বিশাল একটা ছাপ পড়ে গেছে, মানে নার্ভাসনেসের ছাপ বা কনফিডেন্সের অভাবের ছাপ। এটা করো না, একটু হালকা স্মাইলিং করে একটু চোখটাতে একটু চোখ মুখ একটু হাসি মুখ রাখবে। এই হাসি ভাবটা কি করলে এক্সপার্টরা এটা পছন্দ করেন, এটা হ্যাঁ, যে উত্তর দিচ্ছ একটু হালকা স্মাইলিং থাকবে, এটাতে কি হয়, আগে বললাম যে স্মার্টনেসটা, মানে এটা আর কি, কনফিডেন্সটা হাই হবে, তার সঙ্গে নার্ভাসনেসটা কমে যায়। না, উত্তর দেওয়ার এটা একটা মানে মানে ভাইভাতে উত্তর দেওয়ার এটা একটা মানে টেকনিক, যে উত্তর দেওয়ার সময় এভাবে একটু স্মাইলিং ফেসে রাখতে হবে। আবার বেশি না, কিন্তু বেশি দাঁত মুখ বের করে একদম হাস্য এরকম করা যাবে না, কিন্তু হালকা একটু স্মাইলিং একটা ভাব, হাস্য না, কিন্তু হাসির মধ্যে একটা চেহারার মধ্যে একটা হাসির ভাব আছে, এই জিনিসগুলোকে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে। আর অনেককে দেখছি যে তোমরা মানে উত্তর দিতে পারছো না, মানে কয়েকটা প্রশ্ন ধরা হলো কিন্তু উত্তরগুলো ঠিকভাবে দিতে পারছো না। হ্যাঁ, দিয়ে নিজেরাই বলে দিচ্ছ যে আমার ফ্যামিলিতে এরকম অসুস্থ আছেন বা এই অসুস্থ আছেন, এর জন্য আমি অনেক দেখাশোনা করি, এ করতে পারছি না, পড়তে পারছি না। ঠিক আছে, এই ধরনের উত্তর না দেওয়াই ভালো আমার মতে। ঠিক আছে, যদি জিজ্ঞেস করেন তখন তুমি বলবে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটা মানে এক ধরনের, তুমি এক্সপার্টরা তখন ভাববেন যে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। ঠিক আছে, এইটা তোমার ফ্যামিলি প্রবলেম থাকতেই পারে, কিন্তু সেই ফ্যামিলি প্রবলেমটাকে প্রকটভাবে না জিজ্ঞেস করলে এটাকে বলবে না। হ্যাঁ, তখন এটা আরো এক্সপার্টরা তো এইভাবেও নিতে পারেন এটাকে, যে তুমি এত ফ্যামিলি প্রবলেম, তুমি চাকরিতে জয়েন করলে, দিয়ে রোজই তুমি হেডমাস্টারকে, দুদিন পর পর হেডমাস্টারকে বলছো কি আমার এই অসুবিধার জন্য আমি ছুটি নেবো, এইভাবে যদি তুমি ছুটি নিতেই থাকো, তাহলে তো এটা তোমার জন্য একটা মানে বাজে দিক হয়ে যাবে। তো যদি জিজ্ঞেস না করেন তাহলে এই ধরনের উত্তর দেবে না। কেন তুমি পারছো না, আমি তো বারবারই বলছি যে ভাইভাতে পারছো না মানে তুমি জানো না, এটা না কিন্তু। ভাইভাতে তো জানা জিনিস তো তুমি উত্তর দিতে পারো না, নার্ভাসনেস এর জন্য এটা হয়। এটা স্বাভাবিক। আমরা যদি ভাইভাতে যাই, আমরা যদি ভাইবার জন্য কোনো ভাইভাতে ভাইভা দিতে যাই, তো আমাদের তো এটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু ভাইভাতে তুমি উত্তর দিতে পারলে না মানে জানো না, এটা কিন্তু না। হ্যাঁ, তো তুমি নিজেকে কভার করার জন্য এভাবে ফ্যামিলির প্রবলেম দেখাচ্ছ, এগুলো দেখানোর দরকার নেই। আর যখন ভাইবা তোমার হয়ে যাবে, ভাইবা হয়ে যাওয়ার পরে অবশ্যই থ্যাঙ্কস জানাবে, এক্সপার্টদেরকে থ্যাঙ্কস জানাবে, এটা একটা গেস্টার। হ্যাঁ, থ্যাঙ্কস জানাবে। আর উঠার সময় কিন্তু এই যে উঠে, এটা বলেছিলাম যেটা, যে চেয়ার থেকে উঠছো দিয়ে আবার জামাটাকে এমনি করে নামিয়ে দিচ্ছ উঠার পরে, এটা করবে না কিন্তু। এই জিনিসগুলো, সূক্ষ্ম জিনিসগুলোকে একটু মেনটেন করতে হবে। হ্যাঁ, তারপর থ্যাঙ্কস জানানোর পরে স্যার আসছি স্যার বলে যাবে। ঠিক আছে? তো ঠিক আছে, এগুলো করো আর কি। এগুলো একটু মেনটেন করো। এমনি মানে দুবার ভাইভা নিয়েছিলাম তোমাদের, প্রথম ভাইভা থেকে দ্বিতীয় ভাইভা অনেক ভালো হয়েছে। প্রথমে যে নার্ভাসনেসটা ছিল তার থেকে বেশি তোমরা কনফিডেন্স বেশি দেখিয়েছো সেকেন্ডটাতে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে।